আরে বাঘ মামা, ও বাঘ মামা, একা একা ওদিকে কোথায় যাচ্ছ শুনি? আহা মিচকে, তুই আবার আমার পেছনে পেছনে এলি কেন? আর কি কোথাও যাওয়ার মতো জায়গা পেলি না? বলছিলাম কি, এই মাংসের টুকরোটা কোথায় পেলে? ওই মাংসের টুকরো থেকে আমাকে একটু টুকরো দেবে? বড্ড খিদে পেয়েছে। আজকে আমি যে শিকার করতেই পারিনি। তোমার কাছে মাংস দেখে নিজেই তোমার কাছে চলে এলাম। এত কষ্ট করে শিকার করে কিনা তোদেরকে আমি ফ্রিতে খেতে দেব? আমি কি খাবারের ভান্ডার নিয়ে তোদের জন্য বসে আছি নাকি রে? হ্যাঁ, যে যখন বলবি তখনই খেতে পারবি। যা এখান থেকে। দাও না গো বাঘ মামা, বড্ড খিদে পেয়েছে। তুমি যা বলবে আমি তাই শুনবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোকে আমি খাবার দিতে পারবো, তবে একটি শর্ত আছে। তুই যদি শর্তটা মানতে পারিস তবেই তোকে খেতে দিব। শর্ত? আবার কিসের শর্ত? সামান্য একটু মাংস দেবে, তাও আবার শর্ত দিয়ে? হ্যাঁ, শর্তটা হলো তুই যদি আমাকে হরিণের ছানা এনে দিতে পারিস তবে আমি তোকে মাংস দেব। আর এটা তোকে করতেই হবে। আর তুই যদি আমার সাথে কোনো প্রকার বেইমানি করিস তখন কিন্তু আমি তোকে ছাড়বো না। কথাটা কিন্তু মনে রাখিস। আরে, পরের হিসাবটা পরে দেখা যাবে। আগে তো খাবারটা খেয়ে নেই, যে আমার পেটটা যে খিদা চোখ করছে। পরে না হয় সব কিছু সামলিয়ে নেব। আরে হ্যাঁ হ্যাঁ বাঘ মামা, তুমি যা বলবে আমি সব কথাতে রাজি আছি। এখন তো আমাকে একটু মাংসের টুকরো দাও। ঠিক আছে, এখানে তাহলে বস, আমরা দুজনে মিলে মাংসটা খেয়ে নেই। এরপর তারা দুজনে মিলে মাংসের টুকরোটা ভাগাভাগি করে খেয়ে ফেলে। তার শর্ত অনুযায়ী শিয়াল সেখান থেকে চলে আসে। পরদিন সকালে শিয়াল হাঁটতে থাকে, আর হাঁটতে হাঁটতে শিয়াল খরগোশের শরীরে আঘাত করে। আরে আরে, দুঃখিত দুঃখিত, আমি দেখতে পারিনি। দেখতে পারোনি? তার মানেটা কি শুনি? চোখ কি তোমার আকাশে থাকে যে তুমি এটা দেখতে পারলে না? আর একটু হলে তো আমি মরে যেতাম। কি ওজন রে বাবা, তোমার পায়ে কি জোর! আরে, তুমি এত ছোট যে আমি তোমাকে দেখতেই পারিনি। না দেখেই তোমার উপরে পা তুলে দিয়েছিলাম। তা ছোট্ট খরগোশ, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাকে বলতে হবে কেন শুনি? আমার যেদিকে মন চায় সেখানে যেতে মন চায়, আমি সেখানেই যাব। তোমার কাছে এসে বলতে চাই না, বুঝতে পারলে তুমি? এমনিতে তুমি আমাকে অনেক ব্যথা দিয়েছো। ওহো, আমার মাথাটা নষ্ট করো না তো। এমনিতে একটু চাপে আছি, তার মধ্যে তুমি বেশি পক পক করছো। যাও তো এখান থেকে। এ কথা বলে শিয়াল সেখান থেকে চলে যেতে ধরে, আর খরগোশও চলে আসতে ধরে। তখনই খরগোশ কাদার ভিতরে পড়ে যায়। আমার কথা না শুনলে এমনই হয়। এত করে বললাম যে কোথায় যাবে, আর সে কিনা আমার কোনো কথাই শুনলো না। বলতে চেয়েছিলাম যে ওই জায়গাটায় পড়ে যাবে, যা ভেবেছিলাম তাই হলো। ওই মিচকে কিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আমাকে বলেছিল যে হরিণের ছানাকে আমার কাছে নিয়ে আসবি। কই, একটা দিন পার হয়ে গেল, অথচ ওর কোনো খবর নেই। ওকে যদি একবার হাতে নাতে পাই, ওর খবরটা ছাড়িয়ে দেব। আরে, এবার তো আমাকে হরিণের ছানা খুঁজতেই হবে। একটা দিন পার হয়ে গেল, আমি তো হরিণের ছানাকে এখনো খুঁজে পেলাম না। ওদিকে বাঘ মামা হয়তো আমার উপরে রেগে আছে। কখন জানি তার সাথে আমার দেখা হয়ে যায়। একবার যদি সে আমাকে দেখতে পায় তাহলে তো আমাকে মেরে ফেলবে। যাই যাই, এইবার হরিণের ছানাকে খুঁজে নিয়ে আসি।
এ কথা বলে শিয়াল জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আর তখনই সে দেখতে পায় একটি হরিণের ছানা সবুজ ঘাস খাচ্ছে। তার আশেপাশে কেউ ছিল না। সেই সুযোগে শিয়ালটি হরিণের ছানার কাছে যায়। এই যে পুচকি হরিণের ছানা, কি করছো এখানে তুমি? আরে এই যে শিয়াল, পালা পালা। মা মা মা, কোথায় তুমি? আরে আরে, কি করছো? এত চেঁচামেচি করো না। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তো তোমার সাথে খেলা করতে এলাম। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু তোমার কোনো খেলার সঙ্গী ছিল না। আর তোমাকে একা দেখতে পেয়ে তোমার কাছে চলে এলাম। চলো তাহলে আমরা একসাথে দুজনে খেলা করি। ও, তাহলে কি তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ হ্যাঁ, বন্ধু হব। চলো, আমি তোমাকে একটি জায়গায় নিয়ে যাই, যেখানে তুমি অনেক ঘাস খেতে পারবে আর পেট ভরে খেতে পারবে। আর আমরা সেখানে গিয়ে খেলা করতে পারবো। তুমি কি যাবে আমার সাথে? ও, ঘাস, তাহলে তো অনেক ভালো হবে। আর তোমার সাথে খেলা করতে পারবো। তাহলে চলো, তুমি আমাকে সেখানে নিয়ে যাও। ওহো, কি বোকা এই চানাটি! আমার সব কথাতে যে রাজি হয়ে গেল। এটাই তো সুযোগ, এটাই তো আমি চেয়েছিলাম। যাই, একে বরং এখনই বাঘ মামার কাছে নিয়ে যাই। আশেপাশে এর মাকেও তো দেখতে পাচ্ছি না, তাহলে এখন আর দেরি করাটা ঠিক হবে না। এই ভেবেই শিয়াল সেই ছানাটিকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। আঁকাবাঁকা রাস্তা, কাদা রাস্তা সব পার করতে লাগলো। এসব দেখে হরিণের ছানাটি বলে ওঠে, আরে শিয়াল বন্ধু, আর কত দূর আমাকে নিয়ে যাবে? এত দূর হেঁটে এলাম, আমার যে পাগুলো ব্যথা করছে। আর আমার মা যে আমার জন্য চিন্তা করবে। আমি বরং আমার মায়ের কাছে ফিরে যাই। আরে না না, কি করছো ছানা? আমরা প্রায় চলে এসেছি। চলো, আর একটু রাস্তা আছে, তারপর না হয় ঘাস খেয়ে তুমি তোমার মায়ের কাছে চলে যেও। এরপর শিয়াল হরিণের ছানাটিকে বাঘের গুহার কাছে নিয়ে এলো। বাঘ হরিণের ছানাকে দেখে ভীষণ খুশি হয়ে গেল আর হাসতে লাগলো। আমি জানতাম মিচকে, জানতাম। তুই ঠিক হরিণের ছানাকে আমার কাছে নিয়ে আসবি। তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা তো করতেই পারিস না। তোর উপর আমার অনেক বিশ্বাস আছে। এটা তুমি কি বলছো? আমাকে এখানে কেন নিয়ে এলে? শিয়াল বন্ধু, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? তুমি তো বলেছিলে আমাকে ঘাসের কাছে নিয়ে যাবে, যেখানে আমি ঘাস খেতে পারবো। আর ওখানে গিয়ে আমরা দুজন খেলা করব। আর তুমি কিনা আমাকে বাঘের কাছে নিয়ে এলে। এই বাঘ তো এবারে আমাকে খেয়ে ফেলবে। হ্যাঁ, আর এর জন্যই তো তোকে বাঘের কাছে নিয়ে আসা। এই যে টুনি পাখি, তুমি কি আমার ছানাকে কোথাও দেখেছো? আমি আমার ছানাকে অনেকক্ষণ থেকে খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ আগেই তো তোমার ছানাকে শিয়ালের সাথে দেখতে পেলাম। শিয়াল তোমার ছানাকে নিয়ে বাঘের গুহার দিকে যাচ্ছিল। বাঘের গুহার দিকে? কে কে সব বলছো? তাহলে যে বিপদ ঘটতে চলেছে, আমাকে এখনই বাঘের গুহার দিকে যেতে হবে। এ কথা বলেই হরিণটি দৌড় শুরু করে আর দৌড়াতে দৌড়াতে গুহার দিকে যেতে থাকে। অন্যদিকে হরিণের ছানাকে শিয়াল আর বাঘ ঘিরে ধরে, যেন হরিণের ছানা সেখান থেকে পালিয়ে যেতে না পারে। পালিয়ে যাওয়ার যতই চেষ্টা করো না কেন ছানা, পালাতে আর পারবে না। একবার যখন আমার হাতে নাগালে এসে পড়েছো, আর রক্ষা নেই। এবার যে আমরা দুজনই তোমাকে খেয়ে ফেলবো। মা, মা বাঁচাও মা।
না, দাঁড়ো বলছি। তোদের এত বড় সাহস, তোরা কিনা আমার ছানাকে খেতে চেয়েছিলি। আমি যদি এতক্ষণে না আসতাম তাহলে তো তোরা আমার ছানাকে খেয়ে ফেলতি। তোদের নামে বিচার এবার আমি সিংহ মহারাজার কাছেই দেব। তারপর দেখ তোদের কি অবস্থাটাই করি আমি। আরে না 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 না, কি 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 করছো হরিণ দিদি? আমার কোনো দোষ নেই, সব দোষ এই বাঘ মামার, বুঝলে তো? এই বাঘ বাবার কথাতেই আমি এই সব কিছু করেছি। আমার কথা সিংহ মহারাজের কাছে কিছু বলো না, আমাকে ক্ষমা করে দাও। মা, তুমি এই বাজে শিয়ালের কথা বিশ্বাস করো না মা। ও আমাকে বুঝিয়ে বানিয়ে এই বাঘের কাছে নিয়ে এসেছে। সব দোষ এই শিয়ালির। তুমি না আসলে হয়তো ওরা আমাকে এতক্ষণে খেয়ে ফেলতো মা। আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে না রে মা। এবার চল এখান থেকে যাওয়া যাক। তোর এত বড় সাহস, তুই কিনা সব দোষ আমার নামে দিলি। ছানাকে খেতে পারিনি তো কি হয়েছে, এবার আমি তোকেই খেয়ে ফেলবো। আরে বাপরে! বন্ধু, আমি তোমাকে কি সাহায্য করতে পারি? ওই যে দেখতে পাচ্ছ গাছে আম, পাকা পাকা আম। আমার ভীষণ আম খেতে ইচ্ছে করছে। তুমি যদি ওই গাছ থেকে আমাকে একটি আম পেড়ে দিতে, আমি ভীষণ খুশি হতাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো। আমি তো অনেক বুদ্ধিমান আর অনেক চালাক। আমি এই কাজটি করতেই পারবো। এই আম পাড়া আমার কাছে কোনো ব্যাপার নয়। বোকা শিয়াল, এই গাছ থেকে তুই আমটা পারবি কি করে? তুই তো গাছে উঠতেই পারিস না, আর বলছিস কিনা তুই অনেক বুদ্ধিমান। এরপর শিয়ালটি গাছে ওঠার চিন্তা ভাবনা করে, আর সে যতবারই গাছে উঠতে ধরে ততবারই সে গাছ থেকে পড়ে যায়, আর পড়ে গিয়ে অনেক ব্যথা পায়। আরে বন্ধু, তুমি দেখছি পড়ে গেলে। না না, তুমি মনে হয় আমটি পারতে পারবে না। আচ্ছা, কোনো ব্যাপার নয় বন্ধু, তুমি অনেক চেষ্টা করেছো। আমি দুঃখিত বন্ধু। আমি ভেবেছিলাম আমি আমার বুদ্ধির মাধ্যমে আমটি ঠিক পারতে পারবো, কিন্তু এখন তো পারতে পারলাম না। আর আমি গাছে উঠতেও পারি না। অনেক চেষ্টা করেছিলাম গাছে ওঠার। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি আমার কাজটি করতে পারবো। তুমি এবার চলে যাও বন্ধু। এ কথা শুনে শিয়ালটি সেখান থেকে চলে এলো, আর সাপটি শিয়ালকে দেখে হাসতে লাগলো। বোকা শিয়াল, আমি যে ওকে দিয়ে অযথাই কাজ করিয়ে নিতে চাচ্ছিলাম। আমি তো জানি ওই শিয়াল বেটা এই আমটি পারতে পারবে না। ও তো গাছে উঠতেই পারে না। আর সে জঙ্গলে বাঘ ছিল। বাঘের একটি ফলের গাছ ছিল। ফলটি ছিল আপেল। সেই গাছে অনেক ফল ধরতো, কিন্তু বাঘ অনেক কিপটে ছিল। সে কখনোই তার ফলের গাছে কাউকে হাত দিতে দিত না। আরে বাঘ মামা, ও বাঘ মামা, তুমি তো অনেক ভালো, আর তোমার গাছেও দেখছি অনেক ফল ধরেছে। এবার তুমি এতগুলো ফল কি করবে বাঘ মামা? আমি আমার গাছের সবগুলো ফল একাই খাবো। গাছের ফল কি করব না করব সেটা কি তোকে বলতে হবে নাকি রে? তুই আবার এগুলো শুনতে চাইছিস কেন? না না, এমনিতে এলাম বাঘ মামা, তোমার সাথে গল্প করার জন্য। তোমার গাছের ফলগুলো তো বড় হয়েছে, তা তুমি কি আমাকে একটি ফল দিবে? তুই এক্ষুনি আমার সামনে থেকে চলে যা বানর। তোর সাহস কি করে হলো আমার গাছে ফলের দিকে নজর দেওয়ার? আমার কাছে ফল তুই কখনো খেতে পারবি না। আর তুই কেন, এই জঙ্গলের কেউ আমার গাছের ফল খেতে পারবে না। আমি আমার গাছের এত যত্ন নেই তোদেরকে ফল দেওয়ার জন্য। এভাবে তুমি কেন বলছো বাঘ মামা? আমরা তো তোমার প্রতিবেশীর মতো, তাই না? আর তোমার গাছের ফল তো অনেক ধরেছে।
তুমি চাইলে আমাকে একটা ফল দিতে পারো। হ্যাঁ, আর এই জন্যই তো আমার গাছে ফল খাওয়ার জন্য তুই তাড়াতাড়ি করে চলে এলি। তুই কি করে ভাবলি যে আমি তোকে আমার গাছের ফল খেতে দেব? কখনোই না, বুঝতে পারলি? আমি আমার গাছের অনেক যত্ন নেই, আর এই যত্ন করে গাছের ফলগুলো এত বড় করেছি। বাঘটি বানরকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিল। আর বানর মন খারাপ করে সেখান থেকে চলে এলো। আর যেতে যেতে বলতে লাগলো, গাছে কয়েকটা ফল ধরেছে তো, এই নিয়ে তুই খুব অহংকার করছিস, তাই না রে? তোর এই ফলগুলো যেদিন চুরি করব, সেদিন তুই বুঝতে পারবি। এ বলে বানরটি যখন সেই পথ দিয়ে যাচ্ছিল, তখন বানরের সাথে শিয়ালের দেখা হয়ে গেল। কি হলো কি? তোমার দেখছি অনেক মন খারাপ, আর একা একা কার সাথে কথা বলছো? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। কি হয়েছে তোমার? বলো আমাকে। আমি তো তোমার বন্ধুর মতো, তাই না? আর বলো না, আমি একটু বাঘ মামার কাছে গিয়েছিলাম। বাঘ মামার গাছে অনেক ফল ছিল। আমি বাঘ মামাকে বললাম আমাকে একটা ফল দিতে, কিন্তু ফল তো দিল না, উল্টো আমাকে অপমান করে তার বাড়ি থেকে বের করে দিল। ঠিক আছে, এ নিয়ে মন খারাপ করো না, আর কখনো বাঘ মামার কাছে যেও না। তুমি বরং এখন কলা খেয়ে নাও। কলা খেলে তোমার মনটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তা তুমি ঠিক বলেছ। তুমি কি আমাকে কলা এনে দিতে পারবে? আমার এখন কলা খেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। আমি তোমার জন্য এখনই কলা নিয়ে আসছি। কলা খেলে তোমার মনটা ভালো হয়ে যাবে। এ কথা বলে শিয়ালটি সেখান থেকে চলে গেল আর জঙ্গলের কলা বাগানে গেল, যেখানে অনেকগুলো কলা গাছ ছিল। আরে বাহ, তুমি তো অনেক ভালো। তুমি আমার জন্য কলা নিয়ে এসেছো, তবু একটা দুটো নয়, একটা কলা ঝুড়ি। সে কি আর বলতে, আমার মাথায় যে আসলে অনেক বুদ্ধি আছে। দেখলি তো, তোমার মনটা ভালো হয়ে গেল। নাও, এবার এখান থেকে কলাগুলো খেয়ে নাও। এরপর বানরটি সেখান থেকে কলাগুলো খেতে লাগলো। আর একদিন শিয়ালটি ভাবতে লাগলো যে বাঘ মামার বাড়িতে গিয়ে তার গাছের ফলগুলো সবগুলো চুরি করে নিয়ে আসবে, আর বানরের প্রতিশোধটা সে নেবে। এই কথা বলে বোকা শিয়ালটি একটি ঝুড়ি নিয়ে রাতের বেলা বাঘের বাড়িতে গেল, আর চুপি চুপি সে বাঘের গাছ থেকে সবগুলো ফল তার ঝুড়িতে রাখলো। সবগুলো ফল পাড়া শেষ হলে শিয়ালটি সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু বাঘ কিছুই বুঝতে পারলো না। হায় হায় হায়, এ কি কাণ্ড! আমার গাছের ফলগুলো কোথায়? কে আমার এই সর্বনাশটা করলো? আমার গাছের ফলগুলোকে চুরি করে নিয়ে গেল। এসব কি হয়ে গেল? না না, এসব যে আমি আর নিতে পারছি না। বাঘ তার বাড়িতে দেরি করলো না, আর সে তাড়াতাড়ি করে সিংহ মহারাজার কাছে গেলেন। সিংহ মহারাজ তার ঘরের সামনে উপস্থিত ছিলেন। তখন বাঘ সিংহ মহারাজের কাছে গিয়ে বলতে লাগলো, মহারাজ, আমি আপনার কাছে একটি বিচার নিয়ে এসেছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার এই বিচারটি করে নেন।
আর তাকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমি যে শান্তি পাচ্ছি না। বিচার? এই সময় আবার কিসের বিচার নিয়ে এলে? আগে বলতো আমাকে কি হয়েছে শুনি। এরপর বাঘ সিংহকে তার গাছের ফলের ব্যাপারে সব কথা জানালো। সবটা শুনে সিংহ বাঘকে বলতে লাগলো। তুই যাদেরকে তোর গাছের ফল খেতে দিসনি তারাই হয়তো তোর গাছের ফলগুলো চুরি করে নিয়ে গেছে। একটি করে ফল দিলেও তো হতো, তাই না? তোর গাছে যেহেতু এতগুলো ফল ছিল, তুই তাদেরকে একটি করে ফল দিতি। আপনি কি বলছেন মহারাজ? এত কষ্ট করে গাছ বড় করে তুললাম, গাছের যত্ন নিলাম, গাছের ফলগুলো বড় করলাম, আর এখন কিনা আমি সবাইকে একটি করে ফল দিব? তোর মাথায় তো এত বুদ্ধি রে! তাহলে দেখ, এখন তো কোনো ফলই খেতে পারলি না। তুই তো দেখছি অনেক কিপটে। আমি কিপটে হইয়া যাই হই মহারাজ, এবার আপনি আমার ন্যায্য বিচার দেন। তারা যে আমার সবগুলো ফল চুরি করেছে, এটা তো তারা ঠিক করেনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই ন্যায্য বিচার ঠিক পাবি। আমি আজকে বিকেলে একটা সভার আয়োজন করব, সেখানে সবাই উপস্থিত থাকবে, আর আমি সবাইকে বলবো যে কে এই কাজটি করেছে। এ কথা শুনে বাঘ সেখান থেকে চলে গেল। আর বিকেল বেলা সিংহ মহারাজ সবাইকে সভাতে ডাকলো। জঙ্গলের সবাই উপস্থিত হলো। তোমরা এখানের মধ্যে কে আছো যে বাঘের গাছের ফল চুরি করে এনেছো? আমাকে বলো, তোমাদের মধ্যে কে এই কাজটি করেছে? না না, আমি তো এই কাজটি করিনি। তাহলে এই কাজটি কে করলো? এখানের মধ্যে কেউ তো আছে যে এই কাজটি করেছে। সিংহের কথা শুনে শিয়ালটি অনেক ভয় পাচ্ছিল আর মাথা নিচু করে বসেছিল। তখন সিংহ বুঝতে পারলো এই কাজটি আর কেউ নয়, শিয়ালই করেছে। এই কাজটি আমি করেছি মহারাজ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি কখনো এরকম কাজ আর করব না। শুধু ভুল স্বীকার করলে হবে না, তোকে এবার ভুলের শাস্তি ভোগ করতে হবে। আর আমার ফলগুলো কোথায়? তুই আমাকে আমার ফলগুলো দিয়ে দে। আমি ভাবতেও পারিনি যে তুই আমার গাছের ফলগুলো চুরি করবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শিয়ালের শাস্তি হলো শিয়াল 7 দিন জঙ্গলের সবার খাবার জোগাড় করে এনে দেবে। এই আপনি কি বলছেন মহারাজ? আমি কিভাবে জঙ্গলের সবার খাবার এনে দিতে পারি? আমি আর কিছু জানি না, তোকে এই শাস্তি মানতেই হবে। সিংহের কথায় সবাই সহমত জানায়। আর এরপর থেকে প্রতিদিন জঙ্গলে সবার জন্য শিয়াল খাবার জোগাড় করে আনে। এতে শিয়ালের অনেক কষ্ট হয়। আর একদিন বাঘ শিয়ালকে বলে, কিরে, আজকে তুই আমার খাবার দিলি না কেন? তুই তো জঙ্গলের সবার খাবারই দিলি, আমার খাবার কোথায়? জঙ্গলে সবার খাবার খুঁজতে খুঁজতে তোমার খাবারটা আনতে ভুলে গেছি। সারাটা দিন শুধু আমি খাবার খুঁজে যাচ্ছি, এতে যে আমার অনেক কষ্ট হচ্ছে। ভুল করলে তো তার শাস্তি পেতেই হবে, তাই না? তুইও তোর শাস্তি পাচ্ছিস, আমি আর কিছুই বলতে পারবো না। যা, এবার তাড়াতাড়ি গিয়ে আমার খাবারটা নিয়ে আয়। এরপর শিয়াল বাঘের জন্য খাবার নিয়ে আসে। ভুল করলে তাকে যে শাস্তি পেতেই হবে, আর এটাই হলো এই জঙ্গলের নিয়ম। তবে তুই তোর ভুল
গুলো বুঝতে পেরেছিস, আর এর থেকে গোলমাল কি করে এবার? আরে আরে, ও বাবা রে, কোপাটা বুঝি ভেঙে গেল রে। কিরে বানর, এভাবে কেন পড়ে গেলি? তুই কি কানা নাকি রে, যে শুকনো ডালে বসেছিলি আর সেটা বুঝতেও পারিসনি? নাকি আমাদের খাবারগুলো দেখে তুই লোভ সামলাতে পারিসনি? কি, যত বড় মুখ নয় তত বড় কথা? এত ছোট একটা খরগোশ হয়ে কিনা আমাকে অপমান করিস? সামান্য কিনা ফলের জন্য তোর আমাকে লোভী বললি? খরগোশটা তো একদম ঠিক কথাই বলেছে রে। আমি তো শুরু থেকেই দেখতে পেলাম তুই আমাদের ফলগুলোর দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়েছিলি। তুই আবার লোভ লাগাসনি তো আমাদের খেয়ে আবার যেন পেটটা খারাপ না হয়ে যায়। কি, এত বড় অপমান? এই অপমানের বদলা আমি ঠিক একদিন নিয়েই ছাড়বো। এই কথা বলে বানর রাগ করে সেখান থেকে চলে গেল। বানর তার বাড়িতে যাওয়ার পর ভাবতে লাগলো, যেভাবে হোক খরগোশ আর হাতিকে যে উচিত সাজা দিতেই হবে। কিরে খরগোশ, গাছের ফলগুলো তো দিন দিন শেষ হয়ে যাচ্ছে। এবার আমাদের তাড়াতাড়ি সবগুলো ফল নিয়ে আসতে হবে, নয়তো কারা যেন গাছের ফলগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। আমাদের গাছের ফল যদি অন্য কেউ চুরি করে নিয়ে যায় তাহলে আমরা কি খাবো? চল তো গাছে গিয়ে ফলগুলো পেরে নিয়ে আসি, এনে ঘরের মধ্যে রেখে দেই, তাহলে কেউ আর নিতে পারবে না। ঠিক আছে, চলো তাহলে গাছের ফলগুলো পেড়ে নিয়ে আসি। এরপর তারা দুজনে মিলে ফল বাগানে চলে গেল আর সেখানে গিয়ে কলা, জাম, পেয়ারা, আনারস, পেঁপে সবগুলো ফল পেড়ে নিয়ে তাদের বাড়িতে চলে এলো। যাই নদী থেকে গোচলটা সেরে আসি, তারপর না হয় খাবার খাওয়া যাবে। এ বলেই হাতে খুশি মনে নদীর দিকে চলে গেল। নদীতে গিয়ে হাতে গোসল করলো। গোসল করা শেষ করেই হাতি শিয়ালকে দেখতে পেল। শিয়ালের মুখে একটা কলা ছিল। কিরে মিচকে মিচকে, এই একটা কলা নিয়ে কোথায় যাচ্ছিস রে? এখন যে কলার দাম গো হাতি দাদা, কলা তো পাওয়াই যায় না। এই একটা কলা আমি আমার টুনি বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছি। ও তাই বল, ঠিক আছে যা তাহলে, আমিও আমার গুহায় ফিরে যাই। এরপর হাতি গোসল করে তার গুহায় ফিরে গেল। আর তারা দুজন মিলে যখন খাবার খেতে যাবে তখন তারা দেখতে পেল তাদের কাছে কোনো খাবার নেই। যে ফলগুলো তারা উঠিয়ে এনেছিল সে ফলগুলো একটাও নেই। এসব দেখে হাতির মাথায় হাত পড়ে গেল। এসব কি হলো রে? আমাদের খাবারগুলো কোথায় গেল? কালকেই তো আমরা সবগুলো ফল পেরে এনেছিলাম, আর আজকে কিনা ফলগুলো উধাও হয়ে গেল। মনে তো হচ্ছে কেউ ফলগুলো চুরি করেছে। কে এমন কাজ করলো আমাদের সাথে? আমাদের ফলগুলো কিনা চুরি করে নিয়ে গেল। এখন আমরা কি খাবো? গাছ থেকে তো সবগুলো ফলই পেড়ে এনেছিলাম, এখন তো গাছে কোনো ফল পাওয়া যাবে না। তাহলে কি আমাদের না খেয়ে থাকতে হবে? আমার মনে হয় এই কাজটি আর কেউ নয়, শিয়ালই করেছে। আমি সকালে শিয়ালের হাতে একটি কলা দেখেছিলাম, মনে হয় শিয়াল আর টুনি দুজনে মিলে এই কাজটি করেছে। চল তো ওদের কাছে যাই। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। এবার কি ওদেরকে যে উচিত সাজা দিতেই হবে, ফলগুলো চুরি করার শাস্তি ভোগ করতেই হবে। এরপর তারা হাঁটতে হাঁটতে শিয়ালের কাছে গেল। শিয়াল যখনই সেই কলাটি খেতে যাবে তখনই হাতি শিয়ালের হাত থেকে কলাটি কেড়ে নেয়। এ কি করলে তুমি হাতি দাদা? আমার মুখের খাবারটা কিনে এভাবে কেড়ে নিলে? আমার খাবার চুরি করে কিনা এখানে মজা করে খাবার খাওয়া হচ্ছে, তাই না রে? খুব শখ তাই না চুরি করা জিনিস এভাবে মজা করে খাওয়ার?
চুরি করা খাবার কি সব বলছো তুমি হাতি দাদা? আমি কেন চুরি করতে যাব তোমার খাবার? আমি তো এই কলাটি টুনি পাখির কাছ থেকে নিয়ে এসেছি, আর এই কথা তোমাকে আমি বলেছি। আর তুমি এখন কেন আমাকে চুরি করার অপবাদ দিচ্ছ? আমি তো কখনই কারো কোনো জিনিস চুরি করি না। চুরি করে আবার মুখে মুখে তর্ক করা হচ্ছে? আমার সাথে চল, এবার তোকে সিংহ মহারাজের কাছে নিয়ে যাব আর উপযুক্ত শাস্তি দেব, তারপর বুঝবি মজা। আরে না না, আমি কোনো কিছুই চুরি করিনি। ছেড়ে দাও বলছি। আরে আরে, কে হয়েছে কি হাতে? এভাবে তুই কেনা শিয়ালকে নিয়ে আসলে? কি করেছে শিয়াল? আমি আমার গাছের সবগুলো ফল পেরে আমার গুহাতে রেখেছিলাম, আর এই শিয়াল বেটা কিনা সে সবগুলো ফল চুরি করে নিয়ে গেছে। একে তুমি উচিত সাজা দাও সিংহ মহারাজ, নয়তো আমি কাউকে ছাড়বো না। না না, এসব মিথ্যে। হাতি দাদা মিথ্যে কথা বলছে। আমি হাতি দাদার কোনো ফল চুরি করিনি। ঠিক আছে, হাতি যখন মিথ্যা কথা বলছে তাহলে তুই প্রমাণ করে দে যে তুই সত্যি কথা বলছিস। তুই কোনো ফল চুরি করিস নি, আর যে ফল চুরি করেছে তাকে আমাদের কাছে নিয়ে আয়। ঠিক আছে, আমি তাই করব। আমি আমার সত্যিটাকে প্রমাণ করেই ছাড়বো যে আমি হাতি দাদার কোনো ফলই চুরি করিনি। আমাকে তোমরা 3 দিন সময় দাও। 3 দিনের মধ্যে আমি চোরকে ধরে তোমাদের কাছে নিয়ে আসবো। ঠিক আছে, তুই এবার যা। আর হাতি, তুই এবার চুপ করে থাক। 3 দিনের মধ্যে যদি শিয়াল তার প্রমাণ করতে না পারে তাহলে আমরা সেই শিয়ালকে উচিত সাজা দেব। সেদিন তো মুখটা বড় করে বলে এসেছিলাম যে চোরকে ধরে নিয়ে যাব, কিন্তু আমি তো বুঝতেই পারছি না যে হাতের দাদার ফোনগুলো কে চুরি করে নিয়ে গেল। এমন কাউকেই তো সন্দেহজনক মনে হচ্ছে না যে সে চুরি করতে পারে। কি যে করি এবার। তখন শিয়ালের চোখ পড়লো বানরের গুহার দিকে। হ্যাঁ, যা ভেবেছিলাম। বানরকে কদিন থেকে তো আমি দেখছি না। ও যে কোথায় থাকে, এমনিতেই তো সারাটাক্ষণ ডালে ডালে ঘুরে বেড়ায়, আর এখন কিনা ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। যাই তো ওর গুহার সামনে গিয়ে একটু উঁকি মেরে আসি। এরপর শিয়াল বানরের গুহার সামনে যায় আর উকি মেরে দেখতে থাকে যে বানরটি ফলগুলো চুরি করে এনে মজা করে খাচ্ছে। কি মজা! মজা! ও, তাহলে এই ব্যাপার। এই ব্যাটা তাহলে এই কাজ করেছে, আর শাস্তি হবে কিনা আমার। এই ব্যাটাকে যে এবার উচিত সাজাটা দিতেই হয়। বানর ভাই, আছো নাকি? আরে আরে, খাওয়ার সময় আবার কে আমাকে ডাকছে? খাবারগুলো তাড়াতাড়ি লুকিয়ে ফেলি। কি ব্যাপার, কি হয়েছে রে? অসময়ে এভাবে ডাকাডাকি কেন করছিস? তোর অসময় হতে পারে, কিন্তু আমি ঠিক সময় এসেছি। বলছিলাম কি, তাড়াতাড়ি সিংহ রাজার কাছে চল। সিংহ রাজা যে বনভোজনের আয়োজন করেছে। আমাকে বললো সবাইকে যেন সিংহ রাজার গুহার কাছে নিয়ে যাই, তাই তোকেও যে ডাকতে এসেছি। ও, একটু কাজ করছিলাম আর কি। ঠিক আছে, চল তাহলে। এরপর তারা দুজনে মিলে সিংহ রাজার গুহার কাছে আসে আর সে দেখে হাতি সেখানে আগে থেকে দাঁড়িয়ে আছে। আর হাতি তখন সিংহ রাজাকে বলে, একটা দিন তো পার হয়ে গেল সিংহ মহারাজ, শিয়ালের তো আর কোনো খবর নেই। আমি আপনাকে বলছি কি, এই কাজটি শিয়ালই করেছে, ওকে শাস্তি দেওয়া উচিত। কে ব্যাপার কি শিয়াল, তুই কিনা বানরকে ধরে নিয়ে আসলে? তাহলে বানরে কে কাজ করেছে? হ্যাঁ মহারাজ, আমি নিজের চোখে দেখেছি। বানর তার গুহায় বসে হাতে গাছে ফলগুলো খাচ্ছিল, আর তাকে হাতে নাতে ধরে এখানে নিয়ে এলাম। কি এত বড় বিশ্বাসঘাতক! তুই কিনা বললি জঙ্গলের রাজা বনভোজনের আয়োজন করেছে, এই জন্যই তো তুই আমাকে নিয়ে এলি। আর এখন কিনা হ্যাঁ টোনা, তাই করো। বাজার না থাকলে বাড়িতে খাবারও থাকবে না। আমি না হয় আজকে
আজকের দিনটা না খেয়ে থাকবো, আমার কোনো অসুবিধা হবে না। তুমি বরং এই খাবারটা খেয়ে চলে যাও। এক কাজ করো টুনি, এই খাবারগুলো আমরা দুজনে ভাগাভাগি করে খাই। তোমাকে আর না খেয়ে থাকতে হবে না। আমার খেতে হবে না টোনা, তুমি বরং খেয়ে কাজে চলে যাও। তোমার তো কাজ করতে হবে। না টুনি, আমার কোনো সমস্যা নেই, আমরা দুজনেই এই খাবার খেতে পারবো। এরপর তারা দুজন খাবার খেয়ে নিল। এরপর টোনা মহাজনের বাড়িতে কাজ করতে গেল। যেতে যেতে টোনার অনেক দেরি হয়ে যায়। আর তখন মহাজন টোনাকে বলে, একই টোনা, তোর আসতে এত দেরি হলো কেন রে? এভাবে দেরি করে কাজে আসলে আমি তোকে কাজ থেকে বের করে দেব। না না মহাজন, এভাবে বলবেন না। আমাকে কাজ থেকে বের করে দিলে আমি কোথায় যাব, কোথায় কাজ করব? আমি যে অনেক গরিব, আপনার এখানে কাজ করে যে আমার সংসার চালাতে হয়। হ্যাঁ, এভাবে বলিস জন্যই তো তোকে কাজে রাখতে হয়। যা যা, এবার কাজটা কর। এমনিতেই তো অনেক দেরি করে এসেছিস, আর আজকে তোকে দেরি করে যেতে হবে। ঠিক আছে মহাজন, তাই হবে। আমি এবার কাজ করতে গেলাম। এরপর টোনা ইগলের বাড়িতে কাজ করতে লাগলো। টোনা অনেক সুন্দর বাড়ি বানাতে পারতো, তাই তো টোনা জঙ্গলের অনেকের বাড়ি তৈরি করে দিয়েছে। আর আজকে ইগল মহারাজের বাড়ি তৈরি করছিল। সন্ধ্যা হয়ে গেল, এখনো টোনার যে বাড়িতে আসার কোনো নাম নেই। কখন যে আসবে কে জানে। টুনি একা একাই কথা বলছিল। তখনই সেখানে টিয়া পাখি চলে আসে আর টুনিকে বলে, কি ব্যাপার টুনি দিদি, তুমি একা একা বসে কি ভাবছো? দাদা যে এখনো বাড়িতে আসলো না, কোথায় গেছে টোনা দাদা? তোমার দাদা যে সেই সকালবেলা কাজে গিয়েছে, এখনো বাড়িতে ফিরলো না। এদিকে বাড়িতে রান্না করার মতো কোনো বাজার নেই। তা দিদি, তুমি এত ভাবছো কেন? তুমি তো আবার বাড়ি থেকে কিছু বাজার নিয়ে আসতে আর সেগুলো রান্না করতে, তাহলেই তো হতো। ভেবেছিলাম তোমার দাদা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে আর সাথে বাজার করে আনবে, কিন্তু এখনো যে টোনা বাড়িতে এলো না। টুনি আর টিয়া পাখি দুজনে কথা বলছিল। তখনই টোনা আসে আর টুনি টোনাকে বলে, কি ব্যাপার টোনা, তোমার আজকে আসতে এত দেরি হলো যে? তোমায় বলেছিলাম কাজ শেষ করে আসার সময় বাজার করে আনতে। না টুনি, তুমি তো জানোই আমার কাছে কোনো টাকা নেই। মহাজন আমাকে কোনো টাকা দেয়নি, তাহলে আমি বাজার কি করে আনবো? আরে, তোমরা এত চিন্তা কেন করছো? তোমরা তো আমার কাছে কিছু খাবার নিয়ে আসলেই পারো, তা না করে এত চিন্তা করছো। টুনি দিদি, চলো আমার বাড়িতে, আজকে রাতের খাবার তো আমি তোমাদের দিচ্ছি। হ্যাঁ টিয়া দিদি, এখন তো মনে হচ্ছে সেটাই করতে হবে, তাছাড়া তো কোনো উপায় দেখছি না। এ কথা বলে টুনি টিয়ার সাথে তার বাড়িতে যায়। টুনি, আমি কাজে গেলাম, আর আজকে বাজার করে নিয়ে আসবো। আচ্ছা টোনা, ঠিক আছে। এ কথা বলে টোনা বাড়ি থেকে বের হলো। রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন কাক টোনাকে দেখে হাসতে লাগলো। দেখলে তো, আমার সাথে বেইমানি করলে কি হয়? শেষে কেন অন্যের বাড়িতে কাজ করছিস? এ কথা বলে কাক হাসতে লাগলো। তখনই কাকের স্ত্রী সেখানে চলে এলো আর কাককে বলল, আরে কি গো, কি হয়েছে তোমার? এভাবে টোনা দাদাকে দেখে হাসছো কেন? দেখতে পাচ্ছ না,
টোনা অন্যের বাড়িতে কাজ করতে যাচ্ছে। টোনাকে আমি কত করে বলেছিলাম আমার সাথে ব্যবসাটা কর, তাহলে দেখবি অনেক সুখে দিন কাটাবি। কিন্তু টোনা তো আমার কোনো কথাই শোনেনি। তোমার ব্যবসা করার থেকে না করাই ভালো, বুঝলে? তুমি যদি একবার ধরা পড়ো তাহলে তোমাকে জেলখানায় থাকতে হবে। তুমি যে অসৎ কাজ করছো। কে বললে মুখ পড়ে? তুই আমাকে কথা শোনাচ্ছিস? বলে যাস না তুই আমার টাকা খাস। বেশি কথা বললে আমি তোকে বাড়ি থেকে বের করে দেব। আমি তো তোমার বউ হই, আর তুমি আমাকে কিনা এসব বলছো? আমার ভরণ পোষণের সব দায়িত্ব তো তোমারই। কিন্তু তুমি এসব কাজ করে অন্যের ক্ষতি করছো, এটা তুমি ঠিক করছো না কাক। আমি কি করব না করব সেটা কি তোকে বলতে হবে? আমাকে আমার মতো থাকতে দে, বুঝলি? যা এবার রান্নাটা কর, আমার জন্য খিদে পেয়েছে যে আমার। আর টোনা প্রতিবারের মতো আজকেও দেরি করে কাজে গেল। আর আজকে ঈগল মহারাজ ভীষণ রেগে গেল। টোনা, তুমি আজকে অনেক দেরি করে এসেছো। তোমাকে প্রতিদিন এ কথা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। তবে আর আমি তোমাকে এসব কথা বলতে চাই না। আজকে তুমি টাকা নিয়ে এখান থেকে চলে যাবে। আমি তোমাকে কাজ থেকে বের করে দিলাম। না না ঈগল মহারাজ, এসব আপনি কি বলছেন? আমাকে কাজ থেকে বের করে দিবেন না। আপনি কাজ থেকে বের করে দিলে আমি আমার সংসারটা কিভাবে চালাবো? আমি তোমাকে কাজে রাখতে চেয়েছিলাম টোনা, কিন্তু তুমি কাজে অনেক ফাঁকি দিয়েছো। ঠিক মতো কাজ করনি, অনেক দেরি করে কাজে এসেছো। তাই আমি আর তোমাকে কাজে রাখতে চাচ্ছি না। আমি বাড়ি থেকে ঠিক সময়ে বের হই মহাজন, তবুও দেরি হয়ে যায়। কারণ এখানে আসার পথ আমার বাড়ি থেকে অনেকটা দূরে। আপনি এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। কিন্তু ঈগল মহারাজ টোনার আর কোনো কথা না শুনে তাকে ঘর থেকে টাকা এনে টোনাকে দিয়ে দেয় আর বলে, এই নাও টোনা, এ মাসের টাকা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আর তোমাকে কাজেও রাখতে পারবো না। এবার তুমি চলে যাও। এ কথা শুনে টোনার আর কিছু বলার থাকে না। টোনা টাকা নিয়ে সেখান থেকে চলে আসে আর বাজারে চলে যায়, কারণ টোনার বাড়িতে কোনো বাজার ছিল না। কিরে টোনা, কোথায় যাচ্ছিস? এই তো বাড়িতেই যাচ্ছি। তোর না এই সময় কাজে থাকার কথা, আর তুই কিনা হাতে বাজারে ব্যাগ নিয়ে বাড়িতে যাচ্ছিস। আর এগুলো কি বাজার করেছিস শুনি? আজকে ঈগল মহারাজ আমাকে কাজ থেকে বের করে দিয়েছে, আর বাড়িতে কোনো বাজারও ছিল না, তাই এই বাজার নিয়ে যাচ্ছি। তা তুমি আমার পথে দাঁড়ালে কেন? তোকে দেখতে পেলাম, তাই তোর কাছে এলাম। আর তোর এরকম অবস্থা দেখে ভীষণ হাসি পাচ্ছে। জানতাম তোর কোনো না কোনো একদিন এমন অবস্থাই হবে। অনেক ক্ষতি দেখে কখনো হাসতে হয় না কাক। আবার দেখো না, তোমার না কোনো একদিন আমার মতো অবস্থা হয়ে যায়। আমি তোর মতো অত গরিব নই তো না যে আমারও তোর মতো অবস্থা হবে। আমি হলাম এই জঙ্গলের সবার থেকে ধনী, তাই এরকম হওয়াটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব নয়। আমি তোমার সাথে অযথা কথা বলতে চাই না কাক। আমার পথে আমাকে যেতে দাও, আমার পথ ছাড়ো, আমাকে বিরক্ত করো না। এ কথা বলে টোনা সেখান থেকে তার বাড়িতে চলে গেল। টোনাকে এত তাড়াতাড়ি বাড়িতে আসতে দেখে টুনি টোনাকে বলল, কি ব্যাপার টোনা, আজ তুমি এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলে যে? তোমার কাজ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? সাথে দেখছি বাজার করে এনেছো। আমার যে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে টুনি। আমাকে যে আজকে ঈগল মহারাজ কাজ থেকে বের করে দিয়েছে।
আমি আর তার বাড়িতে কাজ করতে যেতে পারবো না। সব বিপদ সবসময় গরিবদের সাথে হয় কেন টোনা? তুমি কোনো চিন্তা করো না, তুমি ঠিক কোনো না কোনো একটা কাজ পেয়ে যাবে আর আমাদের ভালোভাবে দিন কাটবে। হ্যাঁ হ্যাঁ টুনি, তুমি ঠিক কথাই বলেছো, কোনো না কোনো একদিন কাজ ঠিক পারবো। এরপর টোনা টুনিকে বাজারগুলো দিল। পরদিন টোনা কাজ খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর সবার বাড়িতে গিয়ে কাজের কথা বলতে থাকে, কিন্তু কেউ টোনাকে কাজে নেয় না। তাই টোনা একটি গাছের ডালে বসেছিল আর ভাবতে লাগলো, আজকে সারা দিন তো সবার বাড়ি বাড়ি গিয়ে কাজের কথা বললাম, কিন্তু কেউ তো আমাকে কাজে নিল না। এখন আমি কি করবো? এ কথা বলে যখন টোনা কান্না করছিল তখন টোনা দেখতে পেল টোনা যে গাছের ডালে বসেছিল সেটি ছিল আম গাছ, আর সে ডালে শুধু একটি পাকা আম ছিল। আরে, এত বড় আম গাছে শুধু একটি পাকা আম, আর যে কোনো আমই দেখতে পাচ্ছি না। আমি বরং এই আমটি বাড়িতে নিয়ে যাই, আমটা দেখতে পেলে টুনি অনেক খুশি হয়ে যাবে। এ কথা বলে টোনা আমটি পেড়ে বাড়িতে নিয়ে যায়। কি ব্যাপার টোনা, তুমি আমটা কোথায় পেলে? আমটা তো লাল টসটসে হয়ে আছে, আমটা খেতে মনে হয় অনেক মজা হবে। হ্যাঁ টুনি, আমি তাই তো আমটা তোমার জন্য নিয়ে এলাম। এবার নাও, আমটা খেয়ে নাও। আর টুনি, আমি অনেক জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও যে কোনো কাজ পেলাম না। এখন কি হবে বলো তো? হ্যাঁ টোনা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা বরং এই আমটাকে খেয়ে এই আমের আটিটা এখানে পুঁতে দেব, তাহলে হয়তো এই আম থেকে একটি গাছ হবে, এখন বড় হবে, আর তুমি সেই গাছের আমগুলো বিক্রি করতে পারবে। হ্যাঁ টুনি, তুমি তো ঠিক কথাই বলেছো, বুদ্ধিটা দারুণ দিয়েছো। এরপর তারা দুজনে মিলে সেই আমটা খেয়ে নেয়, আর খাওয়ার পর সেই আমটা মাটিতে পুঁতে দেয় আর পানি দিয়ে দেয়। কয়েকদিন পর আস্তে আস্তে গাছটা বড় হতে থাকে। তারপর তারা গাছটাকে অনেক যত্ন করে, আর গাছটা এক সময় অনেক বড় হয়ে যায় আর সে গাছে আম ধরে। এবার এক কাজ করো টোনা, গাছ থেকে আমগুলো পেড়ে সেগুলো বাজারে নিয়ে যাও, সেগুলো বিক্রি করলে আমরা বেশ টাকাই পাবো। এ কথা শুনে টোনা যখন সে গাছের একটা আম ধরতে যায় তখনই সে আমটি মাটিতে পড়ে যায় আর বিশাল বড় একটা আমের বাড়ি হয়ে যায়। আরে আরে, এ কি? আমি কি দেখছি? এ তো একটা বড় আমের বাড়ি। হ্যাঁ টোনা, তাই তো, এত বড় আমের বাড়ি কি করে হলো? চলো তো বাড়ির ভেতরে গিয়ে দেখে আসি। এ কথা বলে টোনা আর টুনি যখন সেই আমের বাড়ির ভেতরে যায় তখন তারা দেখতে পায় সে আমের বাড়ির ভেতরে অনেক টাকা পয়সা। এসব দেখে তো তারা অনেক অবাক হয়ে যায়। তাদের দিন অনেক ভালোভাবে কাটতে লাগলো। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে